ইন্ডিগেটাস ডিস্টেন্স গুরুকুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের সিসি পেপার 8, সিসি পেপার 9 আর সিসি পেপার 10 এই তিনটে পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার সিলেবাস আলোচনা করব, তার সাথে সাথে বিভিন্ন চ্যাপ্টার থেকে কীরকম ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেই বিষয়ে জানব এবং তার সাথে সাথে তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেই মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো, সবার প্রথমেই রয়েছে কোর কোর্স 8 অর্থাৎ পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ইনস্টিটিউশন। এই যে পেপারটা রয়েছে এখানে তোমাদের রাজনৈতিক প্রক্রিয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে কিন্তু জানাতে হবে। এতে রয়েছে ব্লক 1-এর ইউনিট 1-এ মেজর অ্যাপ্রোচেস, মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো তত্ত্ব রয়েছে বা দৃষ্টিভঙ্গি রয়েছে। তার মধ্যে কি কি পড়তে হবে? বিহেভিয়ারাল অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি, অর্থাৎ বিহেভিয়ারাল হচ্ছে আচরণবাদী তত্ত্ব, অর্থাৎ আচরণবাদী তত্ত্বের মূল বক্তব্য কি, আচরণবাদী তত্ত্বের বৈশিষ্ট্য কি, বা বিভিন্ন আচরণবাদী তাত্ত্বিকরা কেমনভাবে তাদের তত্ত্ব তুলে ধরেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখব। তার সাথে সাথেই কি দেখব? পলিটিক্যাল ইকোনমি অর্থাৎ রাজনৈতিক অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতি কি এবং এখানে যে তাত্ত্বিকদের মতামত রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পড়ব। চলে আসি ইউনিট 2-তে, সিস্টেম অ্যাপ্রোচ অ্যান্ড স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ। সিস্টেম অ্যাপ্রোচ হচ্ছে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি এবং এই ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তা হলেন ডেভিড ইস্টন। তোমাদের কিন্তু ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি কাকে বলে বা এর যে মূল বক্তব্য বা এর বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তার সাথে সাথেই ডেভিড ইস্টনের সিস্টেম অ্যাপ্রোচ বা ডেভিড ইস্টন কিভাবে তার ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন সেই বিষয়ে একটা 10 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতে পারে। তারপর আসছে স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ অর্থাৎ কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি। কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কি, সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় দেখব। তারপর ইউনিট 3-তে রয়েছে ইনস্টিটিউশনালিজম অর্থাৎ প্রাতিষ্ঠানবাদ বা প্রতিষ্ঠানবাদ। এই ইনস্টিটিউশনালিজম বা প্রতিষ্ঠানবাদ বলতে কি বোঝায়, প্রতিষ্ঠানবাদের মূল বক্তব্য এবং প্রতিষ্ঠানবাদের ওপর যে সমস্ত তাত্ত্বিকরা তাদের বক্তব্য রেখেছেন সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পড়ব। তারপর ইউনিট 4-এ আসছে নিউ ইনস্টিটিউশনালিজম অর্থাৎ নয়া প্রাতিষ্ঠানবাদ বা নয়া প্রতিষ্ঠানবাদ। আচ্ছা, এই ইনস্টিটিউশনালিজম বা প্রতিষ্ঠানবাদ থেকে কেন এই যে নিউ ইনস্টিটিউশনালিজম বা নয়া প্রতিষ্ঠানবাদ আসছে, কি পরিপ্রেক্ষিতে আসছে সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখব এবং এই নয়া প্রতিষ্ঠানবাদের মূল বক্তব্য, তার সাথে সাথে নয়া প্রতিষ্ঠানবাদের বিভিন্ন প্রবক্তাদের বিভিন্ন ধারণা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটায় আলোচনা করব। তারপর দেখো ইউনিট 5-এ কন্টেম্পোরারি অ্যাপ্রোচ। কন্টেম্পোরারি অ্যাপ্রোচের মধ্যে তোমাদের কাদের অ্যাপ্রোচ পড়তে হবে, কোন কোন অ্যাপ্রোচ? সেটা হচ্ছে পোস্ট মডার্ন অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ। উত্তর আধুনিকতাবাদ কি বা উত্তর আধুনিকতাবাদের মূল বক্তব্যগুলো কি, এটা কিন্তু আসতে পারে। তার সাথে সাথে বিভিন্ন পোস্ট মডার্ন থিঙ্কার রয়েছে বা বিভিন্ন পোস্ট মডার্ন যারা থিঙ্কার রয়েছে বা তাত্ত্বিক রয়েছে, উত্তর আধুনিক তাত্ত্বিক রয়েছে, তাদের বিষয়ে কিন্তু আমরা এখানটায় দেখব। তার সাথে সাথে দেখব ফেমিনিস্ট অ্যাপ্রোচ অর্থাৎ নারীবাদী দৃষ্টিভঙ্গি। নারীবাদী দৃষ্টিভঙ্গি কি, এর মূল বক্তব্যগুলো কি, এই বিষয়গুলো কিন্তু আমরা এই যে চ্যাপ্টারটায় আলোচনা করব। তারপর আসছে ব্লক 2। ব্লক 2-এর ইউনিট 1-এ রয়েছে ইলেকশন সিস্টেম অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে আমাদের কি দেখতে হবে যে নির্বাচনী ব্যবস্থার ডেফিনেশন
অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা বলতে কি বোঝায় সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে জানতে হবে। তার সাথে সাথে এর প্রসিডিওর বা পদ্ধতি, অর্থাৎ একটা নির্বাচন যখন হয় তার বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই যে পদ্ধতিগুলো বা নির্বাচনী ব্যবস্থার যে পদ্ধতিগুলো সেই পদ্ধতি বিষয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তারপর চলে আসছি ইউনিট 2তে টাইপস অফ ইলেকশন সিস্টেম, অর্থাৎ বিভিন্ন ধরনের যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে। দেখো এখানে বলেছে হেয়ার সিস্টেম অ্যান্ড লিস্ট সিস্টেম। এই যে দুটো সিস্টেমের কথা বলছে, হেয়ার অ্যান্ড লিস্ট সিস্টেম মানে তালিকা ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা এখানে জানবো যে এই ব্যবস্থাগুলো কাকে বলা হয়। যেমন লিস্ট সিস্টেম বলতে তোমরা কি বোঝো, তার সাথে সাথে এই ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো বা এই ব্যবস্থার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। এরপর ইউনিট 3তে রয়েছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ দ্য পাস্ট অ্যান্ড পোস্ট রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়, এটাকে কিন্তু আমরা এফপিটিপি সিস্টেমও কিন্তু বলে থাকি। এই এফপিটিপি সিস্টেম বলতে কি বোঝায়, এর পদ্ধতিটা কি, কোন কোন দেশে এটা দেখতে পাওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু এখানটায় ইউনিট 3তে আমরা আলোচনা করব। তারপর ইউনিট 4এ আসছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমপ্রতিনিধিত্বের যে নীতি সেটা। দেখো এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়, তার সাথে সাথে এই পদ্ধতিটা সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। মিক্সড রিপ্রেজেন্টেশন ইউনিট 5এ রয়েছে মিশ্র ব্যবস্থা বা মিশ্র প্রতিনিধিত্ব। এই মিশ্র প্রতিনিধিত্ব বলতে কি বোঝায় এবং এই যে পদ্ধতিটা রয়েছে সেই বিষয় কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। এই যে ব্লক 2 এর যে চ্যাপ্টারগুলো রয়েছে, 5টা ইউনিট যে রয়েছে, 5টা ইউনিট খুব ইম্পর্টেন্ট এবং এই যে প্রত্যেকটা ইউনিট দেখছো, এই যে লিস্ট সিস্টেম, এফপিটিপি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এগুলো থেকে কিন্তু একটা করে 6 মার্কস বা 10 মার্কসের প্রশ্ন আসতে পারে। যে পদ্ধতিটার বিষয়ে আলোচনা করো সেটা বলে কিন্তু আসতে পারে। তারপর আমরা চলে আসি ব্লক 3তে। ব্লক 3তে কি রয়েছে, ইউনিট 1এ রয়েছে হিস্টোরিক্যাল কনটেক্সট অফ এমার্জেন্স অফ পার্টি সিস্টেম, অর্থাৎ দল ব্যবস্থা উদ্ভবের পিছনে যে কারণগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে জানব। তার সাথে সাথে দল ব্যবস্থার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য বা রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় আলোচনা করব। তারপর দেখো ইউনিট 2তে রয়েছে টাইপস অফ পার্টি সিস্টেম, অর্থাৎ এই যে দল ব্যবস্থা রয়েছে, দল ব্যবস্থার মধ্যেও বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ দেখা যায়। তার মধ্যে দেখো কি বলছে, বাই পার্টি সিস্টেম অর্থাৎ দ্বিদলীয় ব্যবস্থা। এই দ্বিদলীয় ব্যবস্থা কোথায় কোথায় দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে ইউকে, অর্থাৎ একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থা দেখা যাচ্ছে, তার সাথে সাথে কোথায় দেখা যাচ্ছে, ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেনে কিন্তু, অর্থাৎ ইউনাইটেড কিংডম যেটা হচ্ছে, সেখানেও কিন্তু এই দ্বিদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে এই যে ইউএসএ এবং ইউকে এগুলোর যে দ্বিদলীয় ব্যবস্থা, ধরো তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে ব্রিটেনের দ্বিদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, বা দিয়ে দিতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এই যে ইউএসএ আর ইউকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের দ্বিদলীয় ব্যবস্থার একসাথে একটা তুলনামূলক আলোচনা কিন্তু দিয়ে দিতে পারে, যেটা তোমাদের 10 নম্বরের প্রশ্নেও দিতে পারে, আবার দেখা গেল সেটা হয়তো 6 নম্বরের প্রশ্নেও চলে আসতে পারে। তারপর আসছি ইউনিপার্টি সিস্টেম, অর্থাৎ একদলীয় ব্যবস্থা। ইউনিপার্টি সিস্টেম বা কি বলছে, একদলীয় ব্যবস্থা, এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাওয়া যায় হচ্ছে চীনে। এবং এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে যে একদলীয় ব্যবস্থা বলতে তোমরা কি বোঝো বা একদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, তার সাথে সাথে দিতে পারে যে চীনের একদলীয় ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট টপিক আসতে পারে। তারপর আমরা আসছি ইউনিট 4-এ। ইউনিট 4-এ কি বলছে, মাল্টি পার্টি অর্থাৎ বহুদলীয় ব্যবস্থা।
তাহলে আমরা দল ব্যবস্থায় কি দেখলাম? টাইপস অফ পার্টিতে দেখছি ইউনিপার্টি সিস্টেম অর্থাৎ একদল, যেটা চীনে দেখতে পাওয়া যাচ্ছে, বাই পার্টি সিস্টেম বা দ্বিদল, যেটা হচ্ছে ইউএসএ আর ইউকেতে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে কি আসছে? মাল্টি পার্টি সিস্টেম বা বহুদলীয় ব্যবস্থা, যেটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ফ্রান্সে। এবং এই চ্যাপ্টারটায় আমরা কি জানবো? এই যে মাল্টি পার্টি সিস্টেম বা বহুদলীয় ব্যবস্থা বলতে আমরা কি বুঝি এটা জানবো, তার বৈশিষ্ট্য জানবো, তার সাথে সাথে জানবো যে ফ্রান্সের বহুদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। তারপর ইউনিট 5-এ আসছে পার্টি সিস্টেম ইন পোস্ট কমিউনিস্ট সোসাইটি। পোস্ট কমিউনিস্ট সোসাইটি মানে যেখানে আগে কমিউনিজম ছিল কিন্তু সেখানে হয়তো এখন কমিউনিজম নাও থাকতে পারে। তো সেই পোস্ট কমিউনিস্ট সোসাইটিগুলোতে কীরকম পার্টি সিস্টেম বা কীরকম দল ব্যবস্থা দেখতে পাওয়া যায় সেটা বিষয়ে কিন্তু এই চ্যাপ্টারটায় আলোচনা করা হবে। চলে আসি ব্লক 4-এ। ইউনিট 1-এ রয়েছে নেশন স্টেট অর্থাৎ জাতিরাষ্ট্র, তার মিনিং অর্থাৎ তার অর্থ, হিস্টোরিক্যাল এভলিউশন অফ নেশন স্টেট ইন ওয়েস্ট অ্যান্ড ইন দ্য ইস্ট। অর্থাৎ এই যে জাতিরাষ্ট্র বা নেশন স্টেট এটা কি, এবং পূর্ব এবং পশ্চিমে দুই জায়গায় মানে সমগ্র বিশ্বেই বলতে গেলে কিভাবে এই যে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটছে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব। ইউনিট 2-তে আসছে পোস্ট কলোনিয়াল কনটেক্সট অফ নেশন অ্যান্ড স্টেট ডিবেট। অর্থাৎ পোস্ট কলোনিয়াল কনটেক্সট অর্থাৎ হচ্ছে উত্তর উপনিবেশবাদী যে ধারাটা রয়েছে সেখানে নেশন এবং স্টেটের বিষয়ে এখানে কিন্তু আলোচনা করা হবে। তারপর আছে ইউনিট 3 প্রসেস অফ ডেমোক্রেটাইজেশন ইন পোস্ট অথরিটেরিয়ান অ্যান্ড পোস্ট কমিউনিস্ট কান্ট্রিজ। ঠিক আছে, প্রসেস অফ ডেমোক্রেটাইজেশন মানে হচ্ছে গণতন্ত্রীকরণের যে প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটা দেশ হয়তো সেখানে গণতন্ত্র ছিল না কিন্তু ক্রমে সেখানে গণতন্ত্রীকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক আছে, এইরকম যে দেশ সেটা হচ্ছে কি পোস্ট অথরিটেরিয়ান দেশ, মানে বলতে গেলে পোস্ট অথরিটেরিয়ান এবং পোস্ট কমিউনিস্ট মানে হচ্ছে তোমাদের উত্তর যে সাম্যবাদী যে রাষ্ট্রগুলো বলা যা সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বলতে পারো তোমরা, বা এই ধরনের অথরিটেরিয়ান বলতে গেলে এই ধরনের দেশগুলো পোস্ট অথরিটেরিয়ান এবং পোস্ট কমিউনিস্ট কান্ট্রিগুলোতে সেখানে একটা স্বৈরাচারী বা এককেন্দ্রিক মনোভাব দেখা যায়, সেখান থেকে কিভাবে একটা গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা কিন্তু এখানটায় রয়েছে। তারপর আছে ইউনিট 4-এ হিস্টোরিক্যাল কনটেক্সট অফ ফেডারেশন অ্যান্ড কনফেডারেশন। ফেডারেশন বলতে কি বোঝায় এবং কনফেডারেশন বলতে কি বোঝায় এবং এদের যে হিস্টোরিক্যাল কনটেক্সট বা ঐতিহাসিক পটভূমিকা সেই বিষয়ে কিন্তু এখানটায় আমরা আলোচনা করব। ইউনিট 5-এ আছে ডিবেটস অ্যারাউন্ড টেরিটোরিয়াল ডিভিশন অফ পাওয়ার। তাহলে কিসের উপর ডিবেট? না টেরিটোরিয়াল ডিভিশন অফ পাওয়ার বা আঞ্চলিক যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বা আঞ্চলিক বন্টনের যে ক্ষমতা রয়েছে সেটার ওপর কিন্তু ডিবেট। ঠিক আছে, তাহলে তোমরা কোর্স 8 এই পেপারটা তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের আমি বলি যে এই ভিডিওগুলো যে তোমরা দেখছো এটা কিন্তু ফ্রি ভিডিও এবং আমরা এই ফ্রি ভিডিওগুলো কিন্তু ইউটিউবে প্লেলিস্ট করে আপলোড করব। সেই জন্যই তোমরা এই যে ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে, যখনই কিন্তু আমরা এই ভিডিওগুলো দেব তখনই কিন্তু তোমরা সাথে সাথে সেই ভিডিওগুলো দেখতে পারবে। তাছাড়া যদি তোমাদের মনে হয় যে আরও ভালোভাবে পড়া বুঝতে হবে বা আরও একটু ভালোভাবে যদি বুঝতে পারতাম, তো সেই জন্য আমরা বলবো যে আমরা একটা অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছি যেখানে ফ্রি ভিডিওর সাথে সাথে তোমাদের পেইড কোর্সের ভিডিও আমরা আপলোড করব এবং সেখানে নোটের সাথে সাথে বিভিন্ন ধরনের নোটের উপর যে ভিডিওগুলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব যাতে তোমরা খুব সহজেই পরীক্ষায় প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো। এইবার চলে আসছি আমরা কোর্স 9 পেপার, ঠিক আছে, বা CC 9। এটাই বলেছে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া।
অর্থাৎ ভারতের যে জননীতি এবং ভারতের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা সম্পর্কেই কিন্তু এই CC9 পেপারটায় আলোচনা করা হবে। CC9 পেপারের ব্লক 1-এর ইউনিট 1-এ রয়েছে ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মডেলস অফ পাবলিক পলিসি। পাবলিক পলিসি অর্থাৎ জননীতির কী চেয়েছে? ডেফিনেশন, অর্থাৎ জননীতি বলতে কি বোঝায় সেটা জানতে হবে, তার সাথে সাথে তার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ জননীতির বৈশিষ্ট্য সম্পর্কে জানব, এবং মডেলস অফ পাবলিক পলিসি অর্থাৎ পাবলিক পলিসি বা জননীতির মডেলগুলো সম্পর্কে জানব। এবং তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে পাবলিক পলিসি বা জননীতির বৈশিষ্ট্য লেখো, বা জননীতির যে বিভিন্ন মডেলগুলো রয়েছে সেগুলো থেকে কোনো একটা মডেল বা দুটো মডেল বা জননীতির কিছু মডেল আলোচনা করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। ইউনিট 2-তে আসছে পাবলিক পলিসি প্রসেস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে জননীতির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারটায় আমরা আলোচনা করব। থার্ড চ্যাপ্টারে আসছে মিনিং, সিগনিফিকেন্স, অ্যাপ্রোচেস অ্যান্ড টাইপস অফ ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। ডিসেন্ট্রালাইজেশনকে আমরা বলি বিকেন্দ্রীকরণ। কি আসছে? বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? মিনিং, বিকেন্দ্রীকরণের অর্থ। তারপরে আসছে বিকেন্দ্রীকরণের গুরুত্ব কি বা বিকেন্দ্রীকরণের সিগনিফিকেন্স, এবং তারপর আসছে টাইপস অফ ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণে যে বিভিন্ন বিভাগ রয়েছে বা বিকেন্দ্রীকরণে যে বিভিন্ন টাইপগুলো রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তারপর আসছে ইউনিট 4। ইউনিট 4-এ বলছে লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ স্বায়ত্তশাসন। ঠিক আছে, সেটা কি? রুরাল, অর্থাৎ গ্রামীণ স্বায়ত্তশাসন। গ্রামীণ স্বায়ত্তশাসনের মধ্যে কি পড়ে? পঞ্চায়েত ব্যবস্থা। এবং তোমাদের কিন্তু পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে যে গ্রাম পঞ্চায়েতের গঠন এবং তার কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বা তোমাদের এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন আসে যে ত্রিস্তরীয় ব্যবস্থা বলতে তোমরা কি বোঝো সেটা আলোচনা করো। ঠিক আছে, এবার আসছি আমরা ইউনিট 5-এ। ইউনিট 5-এও দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া রয়েছে, অর্থাৎ স্বায়ত্তশাসন রয়েছে, কিন্তু এখানে বলছে আরবান, অর্থাৎ এখানে আমরা পৌরসভা বা শহুরে অঞ্চলের যে স্বায়ত্তশাসন সেটা নিয়ে আলোচনা করব। এখানে কি দেখব? পৌরসভার গঠন এবং পৌরসভার কার্যাবলী কিন্তু আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তারপর দেখো ব্লক 2-তে রয়েছে ইউনিট 1-এ কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ বাজেট, অর্থাৎ বাজেট ব্যবস্থা বলতে কি বোঝায় সেই ধারণাটা আগে আমাদের দরকার। তার সাথে সাথে এই যে বাজেট ব্যবস্থার গুরুত্ব কি সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো। ইউনিট 7-এ রয়েছে বাজেট সাইকেল ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে এই যে বাজেট ব্যবস্থা রয়েছে সেই বাজেট ব্যবস্থা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটায় জানব। ইউনিট 8-এ রয়েছে ভেরিয়াস অ্যাপ্রোচেস অফ বাজেটিং। বাজেটিংয়ে যে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ রয়েছে বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সেই বিষয়টাই কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় আলোচনা করব। তারপর চলে আসি টাইপস অফ বাজেটিং, অর্থাৎ বাজেটিংয়ের যে বিভিন্ন বিভাগ সেটা এই চ্যাপ্টারটা আলোচনা করা হবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ বাজেটিংয়ের যে বিভিন্ন ধরনগুলো রয়েছে সেটাই কিন্তু এই চ্যাপ্টারটায় আলোচনা করা হবে। ঠিক আছে, তারপর ইউনিট 10-এ দেখো রোল অফ ফাইন্যান্স মিনিস্ট্রি ইন ফ্রেমিং অফ বাজেট, অর্থাৎ বাজেটের ক্ষেত্রে ফাইন্যান্স মিনিস্ট্রি বা অর্থ মন্ত্রকের যে ভূমিকা সেটা কিন্তু আমরা এখানটায় আলোচনা করব। এবং এখানে কিন্তু তোমাদের একটা পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু 10 নম্বরের আসতে পারে। তাহলে চলে আসি ব্লক 3-তে। ব্লক 3-তে দেখো ইউনিট 11-এ রয়েছে পাবলিক সার্ভিস ডেলিভারি, অর্থাৎ জনসেবা। পাবলিক সার্ভিস ডেলিভারি বা জনসেবা বলতে আমরা কি বুঝি, জনসেবার বৈশিষ্ট্য বা তার উপকারিতা বিষয়ে কিন্তু আমরা এখানে জানব। তার সাথে সাথে এই জনসভার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই বিষয়টাও আমরা এই চ্যাপ্টারটায় দেখব।
তারপর দেখো ইউনিট 12-এ রয়েছে রেড্রেসাল অফ পাবলিক গ্রিভেন্সেস, বা যেটাকে আমরা আরটিআই, এখানটায় তোমাদের আইটিআই বা রাইট টু ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তার সাথে সাথে এই চ্যাপ্টারটায় আমরা কি দেখব, যে আরটিআই এ কারা কারা আরটিআই করতে পারবে এবং কারা কারা আরটিআই করতে পারবে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। তার সাথে সাথে আরটিআই এর যে গুরুত্ব সেটাও আমরা দেখব। তারপর ইউনিট 13-এ আসছে লোকপাল। লোকপাল কাকে বলে বা লোকপাল ব্যবস্থাটা কোথা থেকে এসেছে সেটা জানবো। তার সাথে সাথে লোকপালের যে কার্যাবলী সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে জানবো। এবার আসছে ইউনিট 14। ইউনিট 14-এ রয়েছে সিটিজেন্স চার্টার, বা যেটাকে নাগরিক সনদ বলা হয়। এই নাগরিক সনদ বলতে কি বোঝায় সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। ইউনিট 15-এ দেখো রয়েছে ই গভর্নেন্স বা ইলেকট্রিক গভর্নেন্স, বা যেটাকে আমরা বৈদ্যুতিন গভর্নেন্স বলি। এখান থেকে কিন্তু তোমাদের একটা 6 নম্বরের প্রশ্ন আসতে পারে যে বৈদ্যুতিক গভর্নেন্স বা ইলেকট্রিক গভর্নেন্স বা ই গভর্নেন্স বলতে তোমরা কি বোঝো। চলে আসি ব্লক 4-এ। ব্লক 4-এর ইউনিট 16-এ কি আছে দেখো, ব্লক 4-এর ইউনিট 16, 17, 18, 19, 20 সব কটাতেই রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার মানে হচ্ছে সামাজিক যে কল্যাণ সাধন। সেখানে কি বলছে 16-এ, সোশ্যাল ওয়েলফেয়ারের কি জানবো আমরা, কনসেপ্ট, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার বলতে কি বোঝায় সেটা জানবো। তার সাথে সাথে তার যে বিভিন্ন অ্যাপ্রোচেস বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা আমরা এখানটায় দেখব। এবার আসছে ইউনিট 17, সেই সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস বলেছে। এখানে বলেছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস অর্থাৎ সামাজিক কল্যাণের যে নীতিগুলো রয়েছে সেটা এখানে দেখব। সেখানে কি দেখতে হবে, রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার যে অধিকার সেই বিষয়ে আমরা এখানটায় আলোচনা করব। এবং এখান থেকে কিন্তু তোমাদের 10 নম্বর বা 6 নম্বরের প্রশ্ন হিসাবে এই রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আরটিই অ্যাক্ট বা রাইট টু এডুকেশন বলতে তোমরা কি বোঝো সে বিষয়টা কিন্তু আসতে পারে। তারপর ইউনিট 18-এ আসছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিসের মধ্যে কি আসছে, ন্যাশনাল হেলথ মিশন, অর্থাৎ এখানে হচ্ছে তোমার সুস্থতার জন্য বা আমাদের উন্নয়ন, শারীরিক উন্নয়নের জন্য বা সুস্থতার জন্য যেই প্রকল্প বা যেই নীতিগুলোর রূপায়ণ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসছে। যে ন্যাশনাল হেলথ মিশন বিভিন্ন সময়ে যে আমাদের সরকার থেকে যে বিভিন্ন সময়ে যে সুস্থতার জন্য যে বিভিন্ন নীতিগুলো বা আমাদের সুস্থ হয়ে থাকার জন্য যে বিভিন্ন নীতিগুলো গ্রহণ করেছে বা বিভিন্ন হেলথ পলিসিস নিয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। ইউনিট 19-এ রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসির মধ্যে রাইট টু ফুড সিকিউরিটি। এখানে আমরা রাইট টু ফুড সিকিউরিটির বিষয়ে কিন্তু বা খাদ্যের যে নিরাপত্তা বা খাদ্যের যে অধিকারের বিষয়টা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ইউনিট 20-তে রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিসের মধ্যে মনরেগা, এবং তোমাদের কিন্তু পরীক্ষায় 6 নম্বরের প্রশ্নে আসতে পারে যে মনরেগা কি বা মনরেগা স্কিম সম্পর্কে তোমরা যা জানো লেখো, ঠিক আছে। তাহলে কোর কোর্স 9 আলোচনা করা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি কোর কোর্স 10-এ। দেখো কোর কোর্স 10-এর নাম হচ্ছে বা কোর কোর্স 10-এ যে আমরা যে পেপারটা পড়ব তার নাম হচ্ছে গ্লোবাল পলিটিক্স। এবং এই পেপারের ব্লক 1-এ দেখো রয়েছে ইউনিট 1-এ আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন বলতে কি বোঝায়। এখানে আমরা কি জানবো, বিশ্বায়ন বলতে কি বোঝায়, তার সাথে সাথে বিশ্বায়নের যে ভাগগুলো রয়েছে সেটা দেখব। বিশ্বায়নের যে প্রভাব রয়েছে সেটা ভালো প্রভাব বা খারাপ প্রভাব যাই হোক না কেন সেই বিশ্বায়নের প্রভাবটা আমরা এখানে আলোচনা করব। ইউনিট 2-তে আসছে অল্টারনেটিভ পার্সপেক্টিভস অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের বিকল্প কি কোনো মডেল রয়েছে বা বিশ্বায়নের বিকল্প যদি কোনো মডেল থাকে সেই মডেলগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। তারপর ইউনিট 3-তে আসছে গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমির কি দেখব আমরা, গ্লোবাল ইকোনমির দেখব সিগনিফিকেন্স। প্রথমে আমাদের জানতে হবে যে গ্লোবাল ইকোনমি কি,
তারপর দেখব এর গুরুত্বটা এবং তার সাথে দেখব অ্যাঙ্কারস অফ গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি, অর্থাৎ এই যে গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি বা এই যে তোমার বিশ্ব রাজনৈতিক যে অর্থনীতি তার যে বিভিন্ন অ্যাঙ্কারগুলো রয়েছে বা এজেন্ডাগুলো রয়েছে এবং তার যে সিগনিফিকেন্স বা গুরুত্ব সেটা জানবো এবং কার রোল পড়ব, তার সাথে সাথে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভূমিকা বা IMF এর গুরুত্ব কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। এবার ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ কি বলছে? গ্লোবাল ইকোনমির অ্যাঙ্কারস অফ গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি, ওয়ার্ল্ড ব্যাংক। এখানে তোমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা সম্পর্কে জানতে হবে বা বিশ্ব ব্যাংকের যে গুরুত্ব সেটা সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারটায় আমরা দেখব এবং এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্নও দিয়ে দেয় যে বিশ্ব ব্যাংকের ভূমিকা বা বিশ্ব ব্যাংকের গুরুত্ব এইটা আলোচনা করো। তারপর ইউনিট 5-এ আসছে গ্লোবাল ইকোনমির মধ্যে অ্যাঙ্কারস অফ গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি কার আসছে? WTO, ট্রান্সন্যাশনাল কর্পোরেশন। WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ট্রান্সন্যাশনাল কর্পোরেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ট্রান্সন্যাশনাল যে কর্পোরেশনগুলো রয়েছে তাদের যে ভূমিকাটা রয়েছে এই ভূমিকাটা বিষয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পড়ব। ব্লক 2-তে আসছি। ব্লক 2-তে ইউনিট 1-এ কি আছে? পলিটিক্যাল ডাইমেনশন অফ গ্লোবালাইজেশন। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনের সময় যে বিশ্বায়নের যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপের মধ্যে এই পলিটিক্যাল ডাইমেনশন বা রাজনৈতিক বিশ্বায়ন কিন্তু একটা রূপ এবং এখানে আমরা কি জানবো? রাজনৈতিক বিশ্বায়ন বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য বা গুরুত্ব সম্পর্কে জানবো। ইউনিট 2-তে আসছে কালচারাল ডাইমেনশন অফ গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যে সাংস্কৃতিক দিক এবং সাংস্কৃতিক দিকের ফলে কতটা সুফল বা কতটা কুফল রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। ইউনিট 3-তে আসছে টেকনোলজিক্যাল ডাইমেনশন অফ গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের ফলে প্রযুক্তিগত দিকে কি কি প্রভাব পড়েছে সেটা কিন্তু আমরা দেখব। তারপর আসছে ইউনিট 4-এ গ্লোবাল সোশ্যাল মুভমেন্ট, ঠিক আছে। গ্লোবাল সোশ্যাল মুভমেন্ট বলতে কি বোঝায় এবং এর বৈশিষ্ট্য জানলেই হবে। আচ্ছা, তোমাদের বলে দিই এই যে গ্লোবালাইজেশনের যে ডাইমেনশনগুলো রয়েছে বা গ্লোবালাইজেশনের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে বিশ্বায়ন কি রাষ্ট্রীয় সার্বভৌমিকতাকে কোনোভাবে খর্ব করে বা ক্ষুণ্ণ করে বা বিশ্বায়নের যুগে কি রাষ্ট্রীয় সার্বভৌমিকতাগুলো কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু 10 বা 6 নম্বরে আসতে পারে। চলে আসি ইউনিট 5-এ গ্লোবাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। গ্লোবাল রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো এবং কি দেখব? রোল অফ NGO, ঠিক আছে, বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। NGOকে আমরা বলি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা কারণ, ঠিক আছে। এই যে NGO বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এদের যে ভূমিকা সেটা কিন্তু আমরা এই ইউনিট 5-এ জানব। চলে আসি ব্লক 2-তে। ব্লক 2-এর ফার্স্টে রয়েছে জেন্ডার ইস্যুস অ্যান্ড গ্লোবাল পলিটিক্স অর্থাৎ বিশ্ব রাজনীতিতে নারীবাদের কি ভূমিকা বা নারীদের বা জেন্ডারের কি ভূমিকা সেটা আমরা এখানটায় জানব। এবার আসছি আমরা ইউনিট 2-তে। ইউনিট 2-তে কি আছে? ইকোলজিক্যাল ইস্যুস অর্থাৎ যে বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। এখানে কি পড়ব? হিস্টোরিক্যাল ওভারভিউ অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্টস অর্থাৎ এই দেখো পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম চুক্তি করা হয়েছে এবং বিভিন্ন সময় যে বিভিন্ন রকম চুক্তিগুলো করা হয়েছে সেই চুক্তিগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। ইউনিট 3-তে আসছে ইকোলজিক্যাল ইস্যুস, কি আসছে? ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে? দেখো, জলবায়ু পরিবর্তনের কারণ তো আসতেই পারে, তার সাথে সাথে কি পড়তে হবে তোমাদের? যে ক্লাইমেট চেঞ্জের জন্য বা জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন সময় যে নীতি
বা বিভিন্ন সময় যে প্রকল্প বা বিভিন্ন সময় যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপর ইউনিট 4-এ আসছে ইকোলজিক্যাল ইস্যুসের মধ্যে গ্লোবাল কমন ডিবেট। এই গ্লোবাল কমনস ডিবেট সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। তারপর ইউনিট 5-এ আসছে প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। নিউক্লিয়ার ওয়েপন্স মানে হচ্ছে পারমাণবিক অস্ত্র, অর্থাৎ এখানে পারমাণবিক অস্ত্রের বৃদ্ধি কিভাবে হচ্ছে বা পারমাণবিক অস্ত্রের কেন বৃদ্ধি হচ্ছে, তার ফলাফল কি হতে পারে এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারটায় আলোচনা করা হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা ব্লক 4-এ। ব্লক 4-এ কি বলছে? ইউনিট 1-এ হচ্ছে ইন্টারন্যাশনাল টেরোরিজম। ইন্টারন্যাশনাল টেরোরিজম মানে হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। আমাদের জানতে হবে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কি এবং এর যে কারণগুলো বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ উত্থানের কারণগুলো আমাদের কিন্তু জানতে হবে। তার সাথে সাথে কি দেখতে হবে? নন স্টেট অ্যাক্টরস অ্যান্ড স্টেট টেরোরিজম, অর্থাৎ স্টেট টেরোরিজম বলতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলতে কি বোঝায়, তার সাথে সাথে অরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলতে কি বোঝায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারটায় পড়তে হবে। এবার আসছে ইউনিট 2। ইউনিট 2-তে বলছে ইন্টারন্যাশনাল টেরোরিজম পোস্ট 9/11 ডেভেলপমেন্ট। আচ্ছা, 9/11 পরবর্তী সময়ে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, আমরা জানি যে 9/11-তে কি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটা হামলা হয়েছিল, একটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এবং তার পরবর্তী সময় সন্ত্রাসবাদের যে চরিত্রটা হচ্ছে বা চরিত্রের যে পরিবর্তন ঘটছে বা কিরকম চরিত্র আসছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পড়ব। তারপর দেখো ইউনিট 3-তে আসছে হিউম্যান সিকিউরিটি, অর্থাৎ মানবীয় নিরাপত্তা বা মানব নিরাপত্তা। এখানে তোমাদের কি দেখতে হবে? মানব নিরাপত্তা কাকে বলে বা মানব নিরাপত্তার ধারণা সম্পর্কে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটায় জানতে হবে। ইউনিট 4-এ আসছে মাইগ্রেশন বা পরিযায়ী। এই মাইগ্রেন্টস বা পরিযায়ীরা কারা এবং মাইগ্রেশন বলতে কি বোঝায় সেটা সম্পর্কে এবং এই যে মাইগ্রেশনের প্রভাব কিভাবে পড়ছে বা এটা কতটা অসুবিধার সৃষ্টি করছে সেই সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় দেখব। ইউনিট 5-এ আছে গ্লোবাল শিফট। সেটা কিসের? পাওয়ার অ্যান্ড গভর্নেন্স, অর্থাৎ শক্তি এবং গভর্নেন্সের ক্ষেত্রে কিভাবে গ্লোবাল শিফট হচ্ছে সেই বিষয়টা আমরা এখানটায় দেখব। তাহলে সিসি 10 পেপারটাও তোমরা বুঝতে পারলে। এইবার আমরা দেখব তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। দেখো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি রয়েছে এবং তোমাদের গ্রুপ এ থেকে মোট 4টে প্রশ্ন আসবে, যেটার নাম্বার হবে 10 নাম্বার। তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 2টো প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়তে হবে আর সেটার ওয়ার্ড লিমিট কত হবে? 250টা ওয়ার্ডের মধ্যে কিন্তু সেটা হবে। আর গ্রুপ বিতে কি আসছে? গ্রুপ বিতে তোমাদের পুরোপুরি 10টা প্রশ্ন আসে, মানে টোটাল 10টা প্রশ্ন আসে এবং এই 10টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাদের 5টা প্রশ্ন করতে হবে, যার মান কত? যার মান হচ্ছে 6 বা 6 নাম্বারের 5টা প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে, যার ওয়ার্ড লিমিট হচ্ছে 120। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কীরকম সিলেবাস বা তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে। তার সাথে সাথে তোমাদের আজকে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা সম্পর্কেও আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসছি।